বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে মিটিং বা বৈঠকের ছড়াছড়ি। এর কোনোটি হচ্ছে প্রকাশ্যে, কোনোটি চলছে গোপনে, কোনোটি দেশীয় শক্তির সাথে, কোনোটি বিদেশি পরাশক্তির সাথে। তবে খবর হলো অন্তর্বর্তী সরকারের বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। দুই নৌকায় পা রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকার পড়েছে বিপাকে। যুক্তরাষ্ট্রের মন রাখতে খলিলুর রহমানের সফর শেষে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রকে দেয়া কথা মতো বোয়িং বিমান কেনার চুক্তি এ মাসেই সেরে ফেলতে যাচ্ছে ইউনূস সরকার। প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের ৩ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে ইউরোপের দেশগুলোর চাপের মুখে এয়ারবাস কেনার আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশ্বাস থেকে সরকার যোজন যোজন দূরে থাকায় সরকারের উপর বেজায় চটেছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। আবার বোয়িং বিমান কেনার প্রক্রিয়াটি শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্রের আরো অনেক শর্ত পূরণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন সফরে গিয়ে অনেক জিজ্ঞাসার জবাব দিতে না পারায় ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগাযোগ শুরু করেছে 3টি প্রধান দলের সাথে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক হয়েছে গোপনে, আর বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠকের কথা উঠে এসেছে গণমাধ্যমে। তবে প্রকাশ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে দাবি করা হলেও আলোচনা হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে যেগুলোর কারণে শিগগিরই হয়তো পাল্টে যেতে পারে রাজনীতি ও নির্বাচনের দৃশ্যপট। বিশেষ করে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হতে পারে নানা মহল থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ট্রাম্পের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ সামাল দিতে নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল ইউনূস প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কোনো কিছুই কেয়ার করেনি অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে কম আমদানি করেছে। কারণ রাশিয়ান গমের দাম কম হলেও যুক্তরাষ্ট্রের বাজার ও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি রক্ষা করাকে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় $80 বেশি ছিল। তা সত্ত্বেও অক্টোবরে 57,000 টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে। মোট 4,40,000 টন গম কেনার চুক্তি আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের। দাম বেশি পড়ার আরো একটি কারণ হলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে সরকার রহস্যজনক কারণে চুক্তি করেছিল সিঙ্গাপুর ভিত্তিক গম সরবরাহের তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সাথে। ট্রাম্প প্রশাসনের মন রাখতে এমন আর কি করেছে সে হিসাব মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গত 8 জানুয়ারি তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তার বৈঠক হয়। সে বৈঠকের খবর বেশ ফলাও করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা খলিলুর রহমানের ভাষ্য মনোপুত না হওয়ার বার্তাই দেন। সেজন্য আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার চুক্তি সেরে ফেলার তোড়জোড় শুরু করেছে সরকার। সে প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে করা যায় সেজন্য রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞের সামনে ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে, মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে
চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে সরকারের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A320 নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ার আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকেই আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে, নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো, ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান এক সপ্তাহ আগে ঠিক একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন, সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তা কি মার্কিন সরকারকে পেয়ে বসেছে? মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান, এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে, তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো, তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16 জানুয়ারি। তার আগে 15 জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন গ্রিয়ার। অবশ্য জামায়াত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্র জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি।
ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আইজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে খোদ নির্বাচন ভবনেই দেখা গেছে ইতিহাসের নজিরবিহীন ঘটনা। দ্বৈত নাগরিকত্বের জেরে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ইয়াজদাইন নামের এক ভোটার। নির্বাচন কমিশনের আপিল শুনানির দিন তাকে ভবন থেকে বের করে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে পুলিশের সামনেই ইয়াজদাইনকে পেটান বিএনপি প্রার্থীর সমর্থকেরা। এই সময় নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানি চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন নির্বাচন ভবনের সামনে ইয়াজদাইনকে কিল ঘুষি মারছেন। অবশ্য ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বরাবরের মতো মুখে কুলুপ এঁটেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে তুগলকি কাণ্ড ঘটলেও কোথাও কোনো ব্যবস্থা নেওয়ার খবর আসেনি। উল্টো হুমকি লাঞ্ছনার মুখে নির্বাচনী কর্মকর্তারা ছিলেন অসহায়। দেশের প্রায় 5.5 দশকের ইতিহাসে নির্বাচনী কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনূসের আমলে নির্বাচন। একটি সূত্র বলছে সামনের 7 থেকে 10 দিনের মধ্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটি হলে দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আর এসব কিছুই নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো কোন দিকে ঝুঁকে তার উপর। দর্শক, গতকালকে রাজনীতিতে অনেক কিছু ঘটেছে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপারগুলোতে এনসিপির একটা অবস্থান, সেই অবস্থান নতুন করে অনেক প্রশ্ন সামনে এনে দিয়েছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পেছনে কি আছে কিংবা কেন এই ঘটনা ঘটলো সেটা একটা রহস্যের জাল তৈরি করতেই পারে আপনার মনে। ঘটনাটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টাকে। হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন কেন ফুলেল শুভেচ্ছা পাঠালেন, কি এমন ঘটলো, খুশি হওয়ার মতো বিএনপির কি ঘটেছে? যখন গতকালকে বিএনপি বিরোধী বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছিলাম, তখন বিএনপির খুশি হওয়ার মতো কি ঘটলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। আদতে গতকালকে বিএনপির জন্য মোটামুটি একটা খারাপ দিন যাওয়ার পরেও এই ঘটনাটার পেছনে কি থাকতে পারে। দর্শক, বলছিলাম গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, ফুলের তোড়া পাঠিয়েছেন আনুষ্ঠানিকভাবে। তার সেক্রেটারি এই ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। গণমাধ্যমে, বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এটা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। 71 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির এটা নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে কোনো দিবস ছিল না।
গতকালকে আর সব দিনের মতোই একটা দিন, জানুয়ারির 17 তারিখ, কোনো দিবস ছিল না এবং মানে আমাদের জানা মতে কোনো দিবস ছিল না। প্রধান উপদেষ্টারও কোনো বিশেষ দিন ছিল না, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী এরকম কোনো দিন থাকলে মানুষ আসলে ফুলের শুভেচ্ছা পাঠায়, অভিনন্দন জানায়, এই ব্যাপারগুলো ঘটে। কিন্তু কালকে কোনো দিনই ছিল বলে গণমাধ্যমে কোনো খবর আসতে আমরা দেখিনি। তাহলে বিএনপি চেয়ারম্যান হঠাৎ করে ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন, এবং সপরিবারে স্ত্রী এবং মেয়ে সবাই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন? ব্যাপারটা কি এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ কোনো দিন ছিল যেটা আমরা জানি না কিংবা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি? সেটা জন্মদিন হতে পারে, বিবাহ বার্ষিকী হতে পারে, এরকম কোনো দিন ছিল কি? প্রশ্ন সেখানেই। গতকালকে বিএনপিকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, নাটকীয় ঘটনা ঘটেছে রাজনীতিতে। আমরা দেখেছি নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটা বেশ খারাপ তর্ক বিতর্ক হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে এনসিপি রাতে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন কমিশনকে বয়কটের এক ধরনের হুমকি দিয়েছে। আজকের মধ্যে নির্বাচন কমিশন যদি এনসিপির চাওয়া মতো কাজ না করে তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলনের কথা বলেছে। বিএনপির বিভিন্ন প্রার্থী সম্পর্কে খুবই বাজে বাজে সমালোচনা করা হয়েছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীরা দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, জোর জবরদস্তি গুন্ডামি করছে নির্বাচন কমিশনে গিয়ে, এরকম কথা বলা হয়েছে। অর্থাৎ বিএনপি বিরোধী একটা ব্যাপার ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে এনসিপির সংবাদ সম্মেলন পর্যন্ত। এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই ফুল পাঠানোর ব্যাপারটা একটা রহস্যের জন্ম দিতেই পারে এবং রহস্যের জন্ম অবশ্যই দেয় যে এর পেছনে কারণটা কি। এর পেছনে কারণ কি এরকম যে যত ঘটনাই গতকালকে বিএনপিকে নিয়ে হোক না কেন, কোনো না কোনো সুখবর এসেছে এবং সেই সুখবরটা বিএনপির জন্য সুখবর এসেছে। গতকালকে এনসিপির পক্ষ থেকে যখন বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের অধীনে যেন তেন নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে পরে ভালো নির্বাচন হলে সেই পরে নির্বাচন হওয়াটাই ভালো, অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের ব্যাপার স্যাপার এনসিপির কাছ থেকে যখন আমরা শুনেছি, তখন এই ব্যাপারটা আরও বেশি প্রশ্ন তৈরি করে যে কি এমন সুখবর তৈরি হলো। আন্তর্জাতিক টানাপোড়েন রয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলো বিভিন্ন পক্ষের সঙ্গে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে মিটিং করছে। নির্বাচনে এখনো ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা যায় কিনা এরকম কারো কারো চাওয়া রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পক্ষের চাওয়া রয়েছে। জাতীয় পার্টির লাঙল কার হবে সেটা নিয়ে এক ধরনের মানে যুদ্ধ চলছে আদালতে। নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে একেবারে খুবই নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা হয়েছে, যেটার সমালোচনা সরকারের দিকেও গড়াচ্ছে। এরই মাঝে 2-3 দিন আগে তারেক রহমান যমুনায় গেলেন, যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন। তখন একটা রহস্য তৈরি হয়েছিল যে কি এমন সংকট হলো যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং করতে হলো, যদিও বলা হয়েছিল যে এটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। ওই যে পারিবারিক সৌজন্য সাক্ষাৎ বলা হলো, আবার গতকালকে পারিবারিক সৌজন্য শুভেচ্ছা পাঠানো হলো, ফুলের তোড়া পাঠানো হলো। এর পেছনে আদতে কারণটা কি? কারণটা কি এরকম যে খুশি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এবং সেটা বিএনপির জন্য খুশি হওয়ার মতো ঘটনা? তাহলে সেই ঘটনাটা কি? তাহলে সেই ঘটনাটা এরকম যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পক্ষের যত ধরনের যত চেষ্টা ছিল সেই চেষ্টাগুলো শেষ হয়ে গেছে, সেই চেষ্টাগুলো আর কাজে দিচ্ছে না এবং বিএনপির জন্য আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসার ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন পক্ষের যে সংশয় ছিল, অনেকে মনে করেন যে শেষ মুহূর্তে নানা ধরনের মেকানিজম করে বিএনপিকে সাইড করে দেওয়ার ব্যাপারও থাকতে পারে। সেই সমস্ত ব্যাপার থেকে এক ধরনের মানে মুক্তি কিংবা মুক্ত বাতাস এসে শরীরকে শীতল করার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা, অনেকগুলো প্রশ্ন সামনে। এবং অনেকগুলো প্রশ্ন সামনে গতকালকে যখন
তখন এই শুভেচ্ছা যখন পাঠাচ্ছেন তখন দিল্লি থেকে খবর এসেছিল যে আওয়ামী লীগ দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করছে এবং 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারে পেছনে কি রহস্য ছিল, কি মেটিকুলাস ডিজাইন ছিল, যে ডিজাইনের কথা বারবার বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয়, সেটা তারা জানতে চায়। তারা এখন পর্যন্ত বলতে চায় না যে তারা লজ্জিত কিংবা তারা অপরাধী, তারা সরি ফিল করছে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে তারা বলছে যে তারা জানতে চায়। তার মানে হচ্ছে যে ওখান থেকেও আওয়ামী লীগের সংবাদ সম্মেলনও একটা সিগন্যাল দিচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিংয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ওই সিগন্যালও যখন আসছে তখন বাংলাদেশে কি সুখবর তৈরি হলো যে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল এবং আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে মোটামুটি ধারণা যে দলকে নিয়ে, সেই দল এতটা আনন্দে বিহ্বল হয়ে পড়ল। দর্শক, আপনার মনে কি আসে যে ঘটনাটা কি ঘটতে পারে, নাকি খুবই সিম্পল ঘটনা, কোনো একটা উপলক্ষ, কোনো একটা দিবস ছিল গতকালকে যেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, সেই দিবসের শুভেচ্ছা বিনিময় হলো? রাজনীতিতে অনেক কিছু সম্ভব, আর রাজনীতিতে গতকালকে যা ঘটেছে আজকে সেটা একেবারে উল্টে পাল্টে যেতে পারে। এটা রাজনীতির একটা নিয়ম এবং বাংলাদেশের রাজনীতি তো আরও বেশি চমকপ্রদ। সেখানে একটা নিশ্চিত অবস্থান কিংবা নিশ্চিত কথা বলা সম্ভব কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।